তাদেরকে আমরা আজকে স্মরণ করি, দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মর্যাদা দান করুক এবং জান্নাত নসিব করুক। আমিন। আমরা ধিক্কার জানাই, ইতিপূর্বে একটু আগে আপনারা যারা ওসমান হাদি ইনকালাব মঞ্চের আহ্বায়ক, যাকে গুলি করে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে, আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি। সম্মানিত ভাইরা, 1971 সন থেকে এই পর্যন্ত 54 বছর এই শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে অতীতে বহু মিথ্যাচার করা হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামী কে ঘোষিতভাবে এই কাজের জন্য দোষারোপ করা হয়েছিল। আমরা লক্ষ্য করেছি পরিকল্পিত উপায়ে ভারতীয় আধিপত্যবাদ যারা এই দেশকে মেধাশূন্য করার জন্য সবসময় যারা পরিকল্পনা গ্রহণ করে, তারাই 71 সনের পরে আমাদের উপরে এই ব্লেম গেমটা দেওয়া শুরু করেছে। জাতি এটা বিশ্বাস করে নাই। জাতি জানতে চায় আজকের এই বুদ্ধিজীবী আলোচনা সভা থেকে জহির রায়হানকে কারা হত্যা করেছিল। সমস্ত ডকুমেন্ট জহির রায়হানের কাছে ছিল। কারা 14 ডিসেম্বর এই জাতিকে মেধাশূন্য করার জন্য সকল বুদ্ধিজীবী, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার তাদেরকে হত্যা করা হয়েছিল। এটা জহিরুল ইসলাম সাহেব জানতেন, জহির সাহেব জানতেন, যার জন্য নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা আজকে এই সরকারের নিকট দাবি জানাচ্ছি, জহির রায়হানের হত্যাকারীদেরকে খুঁজে বের করতে হবে এবং সম্মুখে আনতে হবে কারা এই ঘটনার নায়ক। সম্মানিত ভাইরা, আজ অনেক কিছু পরিষ্কার হয়েছে। 1971 সন নিয়ে আমাদের উপর যারা রীতিমতো আমাদের বিরুদ্ধে সবসময় বিষাদ করতেন, 24-এর স্বাধীনতার 5 আগস্ট পরে প্রমাণিত হয়েছে তারা শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামকে, তাদের কর্মকাণ্ডকে নস্যাৎ করার জন্য, ধূলিসাৎ করার জন্যই তারা এই মিথ্যাচার করেছে। আরেকটি দল না বুঝেও, তাদের যদি বুঝ জ্ঞান থাকতো, বিদ্যা বুদ্ধি থাকতো, তাহলে যারা 71 গেম খেলে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, এক এক গেম নিয়ে আবার ময়দানে আমাদের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে তারা নামতো না। এই জাতি তাদের ধিক্কার জানায়, যারা 71 নিয়ে আবার স্লোগান শুরু করেছে, জামাতের বিরুদ্ধাচার শুরু করেছে, মিথ্যাচার শুরু করেছে, জাতি তাদের ধিক্কার জানায়। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই জাতীয় গেম খেলে কোনো লাভ হবে না। আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়েছে। মানুষ আগামী পার্লামেন্ট থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে দেখতে চায়। এই স্লোগানে আজকে ভরপুর। সম্মানিত ভাইরা, আমি বিনীতভাবে আমাদের অনুরোধ করি, আমরা যারা আছি, আমরা কেউই 71 সনের সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। আমরা কেউই শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। নিঃসংকোচে, নির্দ্বিধায় এই বক্তব্যটি আমরা জনসাধারণ মানে তুলে ধরতে হবে। আসুন আমরা আগামী যারা এই জীবন দিয়েছে, তারা আমাদের এই উত্তরসূরি ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, তারা বেঁচে থাকলে হয়তো বাংলাদেশকে আরো সমৃদ্ধশালী করতে পারত। আগামী নির্বাচনে আমরা যারা আছি, আমরা মাঠে ময়দানে এই যে মিথ্যাচার, এই মিথ্যাচারের সঠিক জবাব দেব ইনশাআল্লাহ। এবং আগামী 26-এর নির্বাচন, ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য ইতিমধ্যেই প্রতিটি সরকারের মিশন মাঠে নেমেছে। আমাদের সজাগ থাকতে হবে, এই নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে। আমরা কঠোর হস্তে যখনই যাদের প্রসারে দমন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন আমি আমার বক্তব্য শেষ করছি। যিনি ঘোষণা দিয়েছেন তিনি বলছেন সংক্ষিপ্ত। আমি তো আসলে সংক্ষিপ্ত বক্তব্য দেই, খুব একটা বক্তৃতা দিতেও জানি না। আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, 26 ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হাটে, মাঠে, ঘাটে আমরা 24 ঘন্টা কাজ করার জন্য ইনশাআল্লাহ আছে। রেজাল্ট আমাদের অপেক্ষা করছে। শুধুমাত্র আমরা যদি ভূমিকা পালন করতে পারি, ইনশাআল্লাহ একটা সঠিক ফলাফল আমরা নিয়ে আসতে পারবো এবং জাতিকে সঠিক নেতৃত্ব দিতে পারবো। দুর্নীতিবিহীন একটি বাংলাদেশ তৈরি করতে পারবো, মানবিক একটি বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ
সম্মানিত ভাই মোবারক হোসেনকে উহারা প্রচার করুক হিংসা বিভেদ নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ সাইফুল আলম খান। জনাব সাইফুল আলম খান মিলনকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জামাতের মহানগরী নেতৃবৃন্দ, সম্মানিত ভাই বন্ধুরা এবং সাংবাদিক বন্ধুরা এবং আরো যারা উপস্থিত আছেন, তাদের সকলে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির সেই বুদ্ধিজীবী যারা জাতিকে বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন, অত্যন্ত নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। আল্লাহ তাআলার কাছে তাই কায়মানুবাইককে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। এরপরে যেটা বলতে চাচ্ছি যে আমাদের জাতীয় জীবনে অনেকগুলা ইফস এন্ড বার্ডস আছে, যেগুলার সমাধান আমরা করি নাই। 53 বছরের জীবনেও আমরা করি নাই, কিন্তু জাতির জন্য সেটা খুবই প্রয়োজন ছিল। অন্যান্য জাতীয় ইস্যুর মতো এটা একটা বড় ইস্যু ছিল যে বুদ্ধিজীবী হত্যার রহস্য উদ্ঘাটন করা এবং কারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করলেন, এর পিছনে কারা আছে তা একটি স্বাধীন এবং নিরপেক্ষ কমিটির মাধ্যমে তদন্ত করে পেশ করা। আমরা দেখলাম 72 সালে বুদ্ধিজীবী হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য জহির রায়হানের নেতৃত্বে যে কমিটি তিনি গঠন করেছিলেন এবং তিনি এই অনুসন্ধানের জন্য, তার ভাইয়ের অনুসন্ধানের জন্য মূলত তিনি মিরপুর গিয়েছিলেন। তখন এই ঢাকা শহরে ছিল দুইটা বাহিনীর উপস্থিতি ছিল, প্রধানত ভারতীয় বাহিনী আর ভারতীয় সেনাবাহিনী, আর আমাদের সেনাবাহিনীও ছিল। আমরা জানি যে তখন লেফটেন্যান্ট ছিলেন আমাদের ইব্রাহিম, পরে যিনি জেনারেল ইব্রাহিম হয়েছিলেন, তিনি তখন মিরপুরে ছিলেন। তার আত্মকথার মধ্যে লেখা আছে যে জহির রায়হান ওখানে গিয়েছিলেন, কিন্তু জহির রায়হানকে মিরপুর থেকে তিনি কোথায় গেলেন, কিভাবে উদয় হলেন, তিনি মারা গেলেন কিনা, তার লাশ কোথায় গেল, সেই খবর জাতি আজ পর্যন্ত জানতে পারে না। আমরা একজন বিবেকবান মানুষ, যার নিজের ভাইকেও শহীদ করা হয়েছিল, যিনি ব্যক্তিগত উদ্যোগে এই কমিটি গঠন করেছিলেন, তিনি বলেছিলেন যে আমার কাছে অনেক তথ্য আছে। কাজেই তিনি এই তথ্য অনুসন্ধানের পর্যায়ে কেন কিভাবে তিনি মৃত্যুবরণ করলেন, কোথায় মৃত্যুবরণ করলেন, তার লাশ কোথায়, তা আজও আমরা জানি না, জাতি জানতে পারে নাই। তো এইটার পরে আমরা কি দেখতে পাই? এটার পরে দেখতে পাই যে 53 বছরে সরকারের উদ্যোগে কোনো কমিটি গঠন করা হয়নি, তদন্ত কমিটি, এবং যার ফলে বুদ্ধিজীবী হত্যা একটি অমীমাংসিত ইস্যু এবং একটা রহস্য রয়ে গেছে। আপনি হয়তো বলবেন যে এটার জন্য তো একটি দলকে দায়ী করা হয়েছে, আবার আলবদর বাহিনীকে দায়ী করা হয়েছে।
সেটা ঠিক, কিন্তু এইটা দিয়ে তো বিচার হয় না রে ভাই। এটা তো বিচার করতে হলে আপনাকে সুষ্ঠু তদন্ত করতে হবে। কাজে আমরা মনে করি যে এখনো সময় আছে বা সময় করা উচিত। জাতির একটা বড় প্রশ্ন, দ্যাট শুড বি ইন্ডিপেন্ডেন্ট এবং একটি স্বাধীন কমিটি হওয়া উচিত যারা সেই রহস্য উদ্ঘাটন করবে। কারণ সেই আপনার পরিবারগুলো এখনো হত্যার বিচার করে যাচ্ছেন। এর পরিবর্তে জামাতের কোনো কোনো নেতাদেরকে হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে এই যে বিচার, সেই বিচার প্রক্রিয়া সম্পর্কে আমরা জানি বিচার প্রক্রিয়া অস্বচ্ছ ছিল। এবং আপনার বিচার প্রক্রিয়া সম্পর্কে দুটি মন্তব্য একটু বলতে চাচ্ছি। একটা হলো আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আপনার তিনি বলেছেন আমাদের এটিএম আজহার ভাইয়ের যে মামলা ছিল সে মামলার রায় তিনি বলেছেন এটা হলো মিসক্যারেজ অফ জাস্টিস। এবং আমাদের ইউকেতে যে আপনার চৌধুরী মঈনুদ্দিনের যে বিচার ছিল সেখানে আমাদের দেশের এই বিচার মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সম্পর্কে কথা ছিল। সেখানে সুপ্রিম কোর্টের আপনার ইউকের যে প্রেসিডেন্ট, তাদেরকে প্রেসিডেন্ট বলা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, তিনি বলেছেন, মন্তব্য করেছিলেন জেনোসাইড অফ জাস্টিস। সে কাজেই আজকে এসব কিছু এই জন্য রেখে দেওয়া হয়েছে রাজনৈতিক কারণে, রাজনৈতিকভাবে কাউকে কাউকে কোণঠাসা করার জন্য, কারো বিরুদ্ধে ব্যবহার করার জন্য আমরা এইটা উদ্দেশ্যমূলকভাবে অমীমাংসিত করে রেখে দিয়েছি। সে কাজেই আজকে আরো অনেক অমীমাংস হত্যাকাণ্ডের এখনো রহস্য উন্মোচিত হয় নাই, বিচার হয় নাই। তার মধ্যে বিডিআরের 57 জন আপনার প্রতিভাবান অত্যন্ত শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে বিডিআরে যে হত্যা করা হয়েছে তারও আমাদের বিচার হয়নি। একটা কমিশন রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে দল হিসাবে কারা দায়ী, ব্যক্তি হিসাবে কারা দায়ী, আর দেশ হিসাবে কারা দায়ী এটা বলা হয়েছে। আমরা এখনো পর্যন্ত শাপলা চত্বরে যে নির্মম হত্যাকাণ্ড আলেমদের উপরে চালানো হয়েছে তার ব্যাপারে কোনো কমিটি করা হয়নি, সে বিচার হয়নি। কাজে জাতীয় জীবনে এরকম বড় বড় ইভেন্টগুলা সেগুলা আমরা ঝুলিয়ে রেখেছি, আমরা মীমাংসা করি নাই। জাতীয় জীবনের এই রাজনীতির পরিবর্তন করা দরকার। 53 বছরের আমাদের আপনার জাতীয় জীবনটার যে ক্যানভাস, এই ক্যানভাসটা আমাদের কালো একটি ক্যানভাস। এখানে কোনো সুখের খবর নাই, আমরা ভালো কোনো গল্প তৈরি করতে পারি নাই। তাই রাজনৈতিক শিষ্টাচার পরিবর্তন করতে হবে। আজকে এই রাজনৈতিক অঙ্গনের একজন বড় সিপাহসালার ছিলেন শরীফ ওসমান হাদি। মাত্র গত শুক্রবার তাকে নির্মমভাবে আঘাত করা হয়েছে। কারণ যেই জুলাই বিপ্লবের সিপাহসালার এবং তাদের ফলোয়াররা এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং তারা যে বিপ্লব এনে দিয়েছিলেন, মানুষের আশা সঞ্চার করেছিলেন, আজকে আবার তাদেরকে হত্যা করা হচ্ছে। এবং আমরা যেটা পত্রপত্রিকা দেখতে পাচ্ছি হত্যাকারী কে এই আঘাত করেছে যে হত্যার চেষ্টায়, সেটা খুব সুস্পষ্ট কোন দলের লোক, এবং এটা খুব সুস্পষ্ট। এবং হাদি বলছিলেন যে ভারত থেকে তিনি আপনার হুমকি পাচ্ছেন। কাজে এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে। এমনি এক সময় আজকে দেশে নির্বাচন হতে যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকার তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নের উত্তরে বলেছেন যে দেশে আলুর দাম আর পেঁয়াজের দাম কমেছে। খুবই হাস্যস্কর কথা। তা আপনি স্বরাষ্ট্রমন্ত্রী নয়, আলু পেঁয়াজের মন্ত্রী হলে তো ভালো হতো। কাজে আমরা মনে করি যে বুদ্ধিজীবীর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা দরকার এবং হাদির এই হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা দরকার এবং তাদের আইনের আওতায় আনা দরকার। কোনো একটি বিষয় নিয়ে রাজনৈতিক গল্প তৈরি করা উচিত না। এবং আমরা খুব সুস্পষ্টভাবে বলতে চাই যে দেশকে আর পিছনের দিকে ঠেলে দেওয়া যাবে না। রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলা, একে অন্যকে হানাহানি করা, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে উচিত প্রত্যেকের যার যার পরিকল্পনা নিয়ে কথা বলা, যে জাতির জন্য আপনার কি প্রোগ্রাম আছে সেটা বলুন। জাতি এই সমস্ত জিনিস আর শুনতে চায় না, গালাগালি শুনতে চায় না। গালাগালি কোনো পলিটিক্স হতে পারে না। তা আসুন আমরা সকলে মিলে আমাদের জাতীয় জীবনে এই অনাচার, অবিচার,
দুঃখ বেদনা হত্যা এগুলার আমরা অবসান ঘটাই এবং বুদ্ধিজীবী হত্যার বিচার অবিলম্বে সুষ্ঠুভাবে করা দরকার। উদরপিন্দি বুদুর ঘাটে চড়িয়ে পাশ কাটিয়ে চলার কোনো সুযোগ নাই। এবং পরিশেষে আমরা বলতে চাচ্ছি যে জাতীয় জীবনে যে সংস্কারের বিরাট আশার সঞ্চার হয়েছিল, সেই আশার আপনার সামনের দিকে আমাদেরকে এগিয়ে নিতে হবে এবং এর জন্য সবচেয়ে বড় প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন। আমরা সুষ্ঠু নির্বাচন যদি করতে চাই তাহলে অস্ত্র উদ্ধার করতে হবে, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, এর কোনো বিকল্প নাই। এটা যদি না করেন, কারণ সন্ত্রাসীদের তালিকা থানায় থানায় আছে, অস্ত্র কাদের কাছে আছে তা পুলিশ জানে। এক সময় ছিল ঘরের ভিতরে মিটিং করলে আমাদেরকে ধরে আনা হতো, কিন্তু আজকে আওয়ামী সন্ত্রাসীদেরকে কেন ধরা হচ্ছে না আমরা বুঝতে পারি না। কাজে আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না, শেষ করতে যাচ্ছি যে আসুন আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার বিনির্মাণ করার প্রোগ্রাম নিয়ে এগিয়ে যাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।